দেখুন, আমরা বিশ্বাস করি যে জাতীয় নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থার একেবারে সিজারের স্ত্রীর মতোই যাবতীয় প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত, এবং সদিচ্ছে থাকলেই যে সেটা করা যায় সেটা ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার বঙ্গসন্তান সুকুমার সেন থেকে প্রবাদ প্রতিম টিএন সেশনরা একবার নয়, বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কিন্তু 2019 সালে লোকসভা ভোটের আগে থেকে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু সেই সিদ্ধান্তগুলো প্রশ্ন তুলে দিয়েছে। ধরুন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লেকুরের নেতৃত্বে সিটিজেন্স কমিটি অফ ইলেকশন 2021 সালের মার্চ মাসে যে রিপোর্ট পেশ করেছিলেন, সেই প্রতিবেদনে একেবারে স্পষ্ট বলেছিলেন, কোট আনকোট, আমি শুধু বাংলা করেছি, জাতীয় নির্বাচন কমিশন ইচ্ছে করে ভোটের দিন ঘোষণা পিছিয়ে দিয়েছিল যাতে 8ই ফেব্রুয়ারি থেকে 9ই মার্চের মধ্যে অনেকগুলো সরকারি প্রকল্প উদ্বোধন করে ফেলা যায়। ওই সময়ের মধ্যে 157টা সরকারি প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল, যার অনেকগুলোই করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এখানেই শেষ নয়, কমিটি তার রিপোর্টের আরেকটা পাতায় লিখছেন, ভোটের সময় আদর্শ আচরণবিধি কঠোরভাবে বলবৎ করার ক্ষেত্রেও নির্বাচন কমিশন শাসক দলের ব্যাপারে নরম মনোভাব দেখিয়েছে, আর সেই ব্যাপারে যে নির্বাচন কমিশনার ভিন্নমত পোষণ করেছিলেন তাকে সরিয়ে দেয়া হয়। ভাবতে পারেন? সুতরাং নির্বাচন কমিশন যদি শাসকের স্বর হয়ে দাঁড়ায় কিংবা বিরোধীদের আক্রমণের মুখে শাসক দল নির্বাচন কমিশনের ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় আরও বাড়বে, এবং সেটাই স্বাভাবিক। আর এসআইআর নিয়ে আজকের ভারতবর্ষে হুবহু নানা জায়গায় নানা ক্ষেত্রে সেটাই হচ্ছে। যাই হোক, আমার পরের বক্তা স্বয়ং একজন বিএলও, স্বপন মণ্ডলের মুখ থেকেই আমরা শুনবো তাদের কথা, বিএলওদের কথা। স্বপনবাবু। সবাইকে শুভ সন্ধ্যা। যারা আজকে যুক্তিতর্ক অনুষ্ঠানে উপস্থিত আছেন, অতিথিবৃন্দ এবং সুমনবাবু এবং এবিপি আনন্দের দর্শক শ্রোতা যারা আছেন, প্রত্যেকে আমাদের বিএলও ঐক্যমঞ্চ এবং ভোটকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো যে আমি আলোচনাটা শুরু করছি কয়েকটা তথ্য দিয়ে আর কি। কৌস্তববাবু কিছুক্ষণ আগে বলে গেলেন যে আমাদের রাজ্যে ডিজিটাইজেশন সেটা 70% হয়েছে, সেটা দুপুর 3টের খবর ছিল। আমি এখানে অনুষ্ঠানে আসার আগে একটা খবর নিয়েছি, ইতিমধ্যে 75%-এ পৌঁছে গেছে ডিজিটাইজেশন। এবং যে এই যে 12টা রাজ্য যেখানে এসআইআর হচ্ছে, তার মধ্যে ডিজিটাইজেশন এবং এসআইআর এর কাজে এগিয়ে থাকা যে রাজ্যগুলো আছে তার মধ্যে অন্যতম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। এবং এর জন্য টোটাল ক্রেডিটটা যাবে আমাদের যারা বিএলও হিসেবে কাজ করছেন, ইআরও হিসেবে যারা কাজ করছেন এবং এইআরও হিসেবে যারা কাজ করছেন, এবং নির্বাচন কমিশন তো আছেই আর কি। তার সাথে সাথে আরেকটা বিষয় একটু জানানো দরকার আছে। এই এসআইআর নিয়ে কিছু ভুল বার্তা, বিশেষ করে এই ভোটার তালিকা, ড্রাফট ভোটার তালিকা, ফাইনাল ভোটার তালিকা নিয়ে কিছু ভুল বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আর কি। আমরা একটা কথা একবার স্পষ্টভাবে বলতে চাই, যেহেতু নির্বাচন কমিশনের সঙ্গে আমরা ডাইরেক্টলি ডিল করছি এবং আমরা মাঝে মাঝে যাচ্ছি, কথা বলছি আর কি, যেটা পরিষ্কারভাবে বলা দরকার, এই যে যত এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছে, যারাই তার মধ্যে যা তথ্য ভুল থাকুক বা ঠিক থাকুক, যারাই সাইন করে এই এনুমারেশন ফর্মটা জমা দিচ্ছেন, তাদের প্রত্যেকের নাম কিন্তু ড্রাফটে থাকবে। এটা একটু পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এই যে কেউ বলছেন না, এই ড্রাফট ভোটার লিস্ট থেকে সব নাম কেটে দেওয়া হচ্ছে, বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে, কারোরই নাম কাটা যাবে না। পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এই 3টে ধাপে আমি বলে দিই যে যারা অনলাইনে দরখাস্ত করেছেন বা অফলাইনে এনুমারেশন ফর্মটা সাইন করে ফিল আপ জমা দিয়েছেন, ভালো করে মনে রাখবেন, সাইন না থাকলে কিন্তু নাম বাদ যাবে। সিগনেচার অথবা থাম ইমপ্রেশন দিয়ে যারা জমা দিচ্ছেন তাদের প্রত্যেকের নাম কিন্তু ড্রাফট ভোটার লিস্টে থাকবে। আমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা গত শনিবারে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। এবার এলো ফাইনাল ভোটার লিস্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি না, 2002 সালের সঙ্গে যাদের ডাইরেক্ট লিঙ্ক হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ফাইনাল ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। এবার কিছু লোকের এরম গন্ডগোল হয়েছে, আমরা যেহেতু আমাদের ফিল্ডে কাজ করছে সব বিএলওরা আর কি, এরম হচ্ছে যে তার 2002 এর লিঙ্ক আছে, কিন্তু অনলাইনে যখন তাকে সাবমিট করতে যাচ্ছে কিছু ভুল দেখাচ্ছে, রং এন্ট্রি দেখাচ্ছে বা অন্য জায়গায় কোনো জায়গায় ম্যাপিং হয়ে গেছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। বা
ডিএম অফিসে যে রেকর্ডস আছে, বিডিও অফিসে যে ভোটার লিস্টের 2002 সালের রেকর্ড আছে, সেই রেকর্ড মিলিয়ে দেখা হবে যে তিনি যে ডকুমেন্টসটা দিয়েছেন সেটা ঠিক কিনা। মিলে গেলে সঙ্গে সঙ্গে তার নামটা কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠে গেল। তার সাথে এবার 3 নম্বর যে ধাপটা যেটা বললাম, যারা বাকি থেকে গেল, লিঙ্ক করতে পারলো না, একমাত্র তাদের নামটা আলাদা করে তালিকা হিসাবে প্রকাশ করা হবে। তালিকা করে প্রত্যেকটা বুথ ধরে ধরে যে এই বুথে এই পার্টে 100 জনের নাম তালিকাভুক্ত হয়েছে, কেন এদের ভোটার লিস্টে নাম তোলা হয়নি, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে যে তুমি যে এই ডকুমেন্টস দিয়েছো তার প্রমাণ সাপেক্ষ যা যা দরকার ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী সেটা দেখাও। যদি দেখাতে পারে তার ভোটার লিস্টে নাম উঠে যাবে। এটা স্পষ্টভাবে বলা উচিত। যারা যারা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছেন, ভয় দেখানোর চেষ্টা করছেন, সেটা ভুল পথে মানুষকে পরিচালিত করার চেষ্টা করছেন। এবার আমি এসআইআর নিয়ে আসি। আমাদের ভোটকর্মী বিএলও ঐক্যমঞ্চ প্রথম থেকেই কিন্তু একেবারেই এসআইআর এর পক্ষে দাঁড়িয়েছে এবং এসআইআরটা হোক সফলভাবে, সেটা আমরা কিন্তু অ্যাডভোকেট করেছি। এবং আমাদের বিএলওরা যারা বিভিন্ন ফিল্ডে কাজ করছেন, আপনারা সবাই জানেন, ইতিমধ্যে তথ্য পাবলিশ করেছে নির্বাচন কমিশন এবং আমাদের সিও দপ্তর। সেখানে বলা হয়েছে ইতিমধ্যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে অনেক বিএলও তারা 100% কাজ কমপ্লিট করে ফেলেছে। এতটাই দক্ষতার সঙ্গে কাজ করছে না। এই যে প্রশ্ন উঠছে না যে কেউ অনলাইনে কাজ জানে না, তারপরে যারা জানে না তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কথাগুলো ঠিক নয়। আমি পরের ধাপে সেগুলো আসছি। সেটা হচ্ছে যে এসআইআরটা হোক একটা নিখুঁত ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশিত হোক, যে ভোটার তালিকার মধ্যে কোনো ফেক ভোটার থাকবে না, যে ভোটার তালিকাতে একই মানুষের একাধিক জায়গায় নাম থাকবে না, যে ভোটার তালিকাতে কোনো মৃত মানুষের নাম থাকবে না, যে ভোটার তালিকাতে কোনো অবৈধ মানুষ যারা আমাদের দেশের লোক নয় তাদের নাম থাকবে না। তারা কেন নির্বাচিত করবে, এটা আমরা প্রথম থেকেই মনে করেছি। এই কারণেই আমরা এসআইআরটাকে সাপোর্ট করেছি। এবার আমি প্রথমে নির্বাচন কমিশনের কথায় আসছি, যেটা যে কথাটা আমাদের মূল বক্তব্য, যেটা যে দেখুন, নির্বাচন কমিশন যখন এসআইআর এর নামে, তার আগে একটা এসআইআর হয়ে গেছে বিহারে, তাদের একটা অভিজ্ঞতা ছিল সেখানে করার। বিভিন্ন বিরোধী দল তারা অভিযোগ করেছে এই জায়গায় ভুল হচ্ছে, ওই জায়গায় ভুল হচ্ছে, তারা করেছেন। তাহলে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিছু কাজ এখানে কিছু পরিবর্তন করা দরকার ছিল। সেইটা না করে কিছুটা আনপ্রিপেয়ার্ড অবস্থায় তারা নেমেছে। এবার এটা ঘটনা, এটা অস্বীকার করার জায়গা নেই। ইলেকশন কমিশনে কিছু জায়গায় ত্রুটি আছে। প্রথম কথা কি বলা হলো, যে আপনারা শুধু ট্রেনিংয়ের সময় বলা হলো যে আপনারা শুধু ফর্মটা ডিস্ট্রিবিউশন করবেন, ফর্মটা কালেকশন করবেন এবং হার্ড কপি ইলেকশন কমিশনের কাছে জমা দেবেন, ইআরওদের কাছে। কিন্তু পরবর্তীকালে যখন কাজ এগোতে লাগলো তখন বলা হলো কি যে না, এটাকে অনলাইনে সাবমিট করা বা ডিজিটাইজ করা, সেই কাজটা কিন্তু বিএলওদের করতে হবে। এটা ঘটনা যে সবারই কিন্তু কম্পিউটার বলুন, কম্পিউটারে তো করা যাবে না বা ল্যাপটপে এই কাজ করা যাবে না, কারণ হচ্ছে যে মোবাইল নাম্বারটা সেখানে দেওয়া হয়েছে তার সঙ্গে বিএলও অ্যাপ অ্যাটাচড। আপনি ল্যাপটপে এই কাজ করতে পারবেন না, নিজের মোবাইল থেকে মানে স্মার্টফোন থেকেই কাজটা করতে হবে। তাহলে যারা যারা স্মার্টফোনে কাজটা ভালো করতে পারেন তারা করে দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিছু কিছু লোকের অসুবিধা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা প্রচার করছেন যে প্রচণ্ড চাপ তৈরি হয়ে গেছে, আমি কিন্তু পুরোপুরি এই কথাটা মানতে রাজি নই। সামান্য কিছু অংশের, আজকে দেখুন 86,000 বিএলওকে এনগেজ করেছে, তার মধ্যে 81,000 কাজ করছেন আর বাকিটা রিজার্ভে আছে। যখন যেখানে অসুস্থ হচ্ছে বা কারো অ্যাসিস্ট্যান্ট বিএলও দরকার হচ্ছে তাকে পাঠানো হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ হয়েছেন 10-15 জন, 4 জন মারা গেছেন। এবং যারা মারা গেছেন উল্লেখযোগ্যভাবে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তারা কিন্তু প্রত্যেকেই হয় অঙ্গনওয়াড়ি কর্মী, না হলে দেখবেন প্যারা টিচার। এটা অনেকে খেয়াল করেছেন কিনা জানি না। যারা রেগুলার শিক্ষক বা রেগুলার শিক্ষিকা, মানে যারা পার্মানেন্ট সার্ভিস করেন বা সরকারি কর্মচারী, তারা কিন্তু কেউ মারা যাননি বা আত্মহত্যা করেননি। আর এই শুধুমাত্র বিএলওর কাজের জন্য ডিজিটাইজ করতে হবে বলে এটার আতঙ্কে কেউ আত্মহত্যা করছেন, এটা মেনে নেওয়া আমার পক্ষে, আমাদের পক্ষে সত্যি খুব কষ্টকর। এর তো বিকল্প আছে। অনেক বিএলও তো তাই করছেন, যে নিজে যদি কাজটা না জানেন, তিনি তার নিজের বাড়ির লোক যিনি এই ধরনের কাজগুলো করতে দক্ষ, তাকে বসিয়ে রেখে পাশে ডেটা এন্ট্রি করাচ্ছেন। তো কোনো অসুবিধা নেই, কাজটা তো হচ্ছে।
দেশের স্বার্থে এই কাজটা করতেই হবে। ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার স্বার্থে এই কাজটা করতে হবে। আমরা কেন এটা দেখব যে একজন অবৈধ মানুষ যার ভোটাধিকার থাকার কোনো যৌক্তিকতা নেই, তিনি কেন একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করবেন? এটা কখনো মেনে নেওয়া যায় না। তা এই যে মারা যাওয়া বা মৃত্যু ঘটা, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আমরা দুঃখ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। কিন্তু এটা ঘটনা যে শুধুমাত্র এসআইআর এর কাজের চাপে মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন, এটা পুরোপুরি সঠিক ঘটনা নয় বলে আমরা মনে করি। এগুলো তদন্ত হওয়া দরকার। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে প্রত্যেকটা ডিএমকে আপনারা ইনস্ট্রাকশন দিন, তদন্ত করে যেন আপনাদের কাছে রিপোর্ট পাঠায় এই মৃত্যুর পেছনে কি কারণ আছে, এবং কম্পেনসেশনও দাবি করেছি আমরা যে যারা মারা গেছে তাদের জন্য কম্পেনসেশন দেওয়া হোক, তাদের পরিবারকে একটা করে চাকরি দেওয়া হোক সরকারের পক্ষে। এই প্রসঙ্গে আমি বলি যে আমাদের রাজ্যে দেখেছেন আপনারা যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের কোথাও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আগ বাড়িয়ে তিনি যান, ক্ষতিপূরণ ঘোষণা করেন, তাদের পরিবারের জন্য চাকরির ঘোষণা করেন। কিন্তু এই যে বিএলওগুলো মারা গেছেন 4 জন, এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো চাকরি দেওয়া হবে এই কথাটা কিন্তু ঘোষণা করা হয়নি। চাপ যদি বলতে হয়, মানে প্রকৃত চাপ যেটাকে বলছে কাজের চাপ, দেখুন একটা ব্যাপার মনে রাখতে হবে আমাদের, যে সাইকোলজিক্যালি যদি আমরা ফিট থাকি, মানসিকভাবে যদি আমরা সুস্থ থাকি, আমাদেরকে যত কাজ চাপিয়ে দেওয়া হোক সেই কাজটা করতে আমাদের কাছে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে এই যে মাত্র 17 দিনের মধ্যে এতগুলো বিএলও তারা 100% কাজ কমপ্লিট করলো কি করে? এখনো তো হাতে অনেক দিন টাইম আছে। আজকে 25 তারিখ, এখনো 4 তারিখ, 4 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। তাহলে আরো 10 দিন সময় আছে আমাদের হাতে। আগামীকালের মধ্যে আমি বলে যাচ্ছি আপনাদের, মিলিয়ে নেবেন, কালকে সন্ধ্যেবেলা রাত 12টার সময় যখন খবর নেবেন 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। কালকে 26 তারিখ, আমাদের অভিজ্ঞতা তাই বলছে যে আগামীকাল রাত 12টার মধ্যে 95% ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে আমাদের রাজ্যে, এবং একেবারে এগিয়ে থাকা বা সামনের সারিতে থাকা রাজ্যের মধ্যে আমাদের রাজ্য দাঁড়াবে। এটা গর্ব করার মতো। আমাদের রাজ্যের যারা কর্মী আছেন, যারা শিক্ষক আছেন, তারা যথেষ্ট দক্ষ, তারা যথেষ্ট যোগ্যতা আছে তাদের এই কাজ করার। তো স্বাভাবিকভাবে যে এই কাজ জানে না বলে আত্মহত্যা করছে, কাজ জানে না বলে মৃত্যু হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এই কথাটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের উপর যে চাপটা ছিল সেটা হচ্ছে মূলত রাজনৈতিক চাপ। আপনারা সবাই খেয়াল করেছেন যে সরকার পক্ষ থেকে যেভাবে প্রথম থেকেই একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হয়েছিল, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এবং সেই বক্তব্যকে অনুসরণ করে তার দলের যারা নেতারা, একবারে বড় নেতা, মাঝারি নেতা বা ছোট নেতা, তারা যেভাবে একটার পর একটা গরম গরম বক্তব্য রাখতে লাগলো এবং আক্রমণাত্মক বক্তব্য রাখতে লাগলো, এটাতেই বেশি করে বিএলওদের উপর চাপ তৈরি হলো, প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। তার সাথে সাথে অস্বীকার করার কোনো জায়গা নেই যে আমাদের রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি, তাদের নেতারাও, তাদেরও আমরা মনে করি যে দেখুন, বিরোধী দল বিরোধী থাকতেই পারে, তাদেরও একটু দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তারা কিন্তু বারবার করে বিহারের উদাহরণ টেনে কতজন বিএলও মারা গেছে না, কতজন সাসপেন্ডেড হয়ে গেছে, কতজনের চাকরি চলে গেছে, কতজনকে জেলে ভরা হয়েছে, কতজনকে শোকজ করা হয়েছে, সেই উদাহরণ দিয়ে দিনের পর দিন প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে শুরু করলেন। তাহলে আমরা চতুর্মুখী আক্রমণের শিকার বিএলওরা। এদিকে রাজনৈতিক চাপ, এদিকে এসআইআর এর কাজের চাপ, এদিকে আরেকটা বড় সমস্যা যেটা হচ্ছে, এখনো আপনারা অনেকেই জানেন না যে এই যে 1 মাস ধরে তারা কাজ করবেন, তার জন্য যে অন ডিউটি, মানে তারা যে অফিসে চাকরি করেন, যে স্কুলে চাকরি করেন, সেখানে যেতে হবে না, গিয়ে এসআইআর এর কাজটা করবে। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো অন ডিউটি দেওয়া হবে কোনো এখনো পর্যন্ত নোটিশ বের করেনি। এটা কিন্তু পরোক্ষভাবে দারুণভাবে কর্মীদের মধ্যে প্রভাব ফেলছে যে আমি যে 1 মাস ধরে ছুটছি, পাড়ায় পাড়ায় ফর্ম বিলি করছি, কালেকশন করছি, তাহলে আমি কি অন ডিউটি পাবো না? এটাও কিন্তু আরো একটা বড় চাপ তৈরি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে আমরা যথেষ্ট দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে কাজ করছি, এসআইআর কমপ্লিট হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট হবে। যদি না হয়, আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি যে আরও সময় যদি দরকার হয় আপনারা চেয়ে নেবেন ইসিআইয়ের কাছ থেকে, কিন্তু এসআইআরটা করা দরকার। একটা নিখুঁত ভোটার লিস্ট, নির্ভুল ভোটার লিস্ট এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদেরকে এই ভোটার লিস্টটা তুলে দিতে হবে নির্বাচন কমিশনের আগে। তার সাথে একবারে শেষ কথা আমি বলে শেষ করছি যে দেখুন, আমাদের যে ভোটকর্মী যারা আছি, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার এবং বিএলও হিসেবে যারা কাজ করছেন, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে কাজ করি যে রাজ্যে নির্বাচনী সন্ত্রাস একটা দৃষ্টান্ত সৃষ্টি করে ভারতবর্ষের মধ্যে।
প্রতিটি নির্বাচনে যদি দেখেন যে সাধারণ মানুষ মারা যায়, এমনও দেখেছি আমরা অভিজ্ঞতা থেকে যে আমাদের চোখের সামনে ভোট লুট হয়ে যাচ্ছে, কিন্তু ভোট কর্মীরা কিছু করতে পারছেন না, চোখ বুজে দেখতে হচ্ছে। কারণটা কি? আপনি যদি ওপরের তলায় জানান তাহলে ওপর তলার লোকেরা আপনাকে এন্টারটেন করবেন না। ডিসিআরসি বলে একটা কথা আছে, আপনারা সবাই জানেন। ভোট যেদিন শুরু হবে ঠিক তার আগের দিন দেখবেন সমস্ত প্রিজাইডিং অফিসাররা ওই ডিসিআরসি অফিস থেকে জিনিসপত্র নিয়ে যে যার বুথে চলে যায়। আপনি যদি কোনো কমপ্লেন করতে চান ডিসিআরসিতে, যেখানে ডব্লিউবিসিএস অফিসাররা বসে আছেন, বিডিও, এসডিওরা, এডিএমরা, কেউ এন্টারটেন করবেন না। বরং আপনি কমপ্লেন যদি করেন যে এখানে অনিয়ম হয়েছে, আপনাকে হ্যারাস করবে, গভীর রাত পর্যন্ত বসিয়ে রাখবে। এই অভিজ্ঞতা, চরম অভিজ্ঞতা আমরা দেখেছি চোখের সামনে। যে বিরোধীর যে ইভিএমে যে কালো টেপ লাগিয়ে দেওয়া, আমরা দেখেছি যে চোখের সামনে ভোট লুট হয়ে যাচ্ছে। সরকারি দলের যারা সমর্থক যে ভোট কর্মী, তারা কিন্তু খুব মুচকি হাসছেন, হেসে চলে আসছেন। আর যাদের মেরুদণ্ড আছে, যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তাদেরকে কাঁদতে কাঁদতে চলে আসতে হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে, এই চাপের মধ্যে কিন্তু আমাদের বিএলওদের বা ভোট কর্মীদের কাজ করতে হয়। তা সত্ত্বেও আমরা বলছি, আমরা সব রকমের সহযোগিতা নির্বাচন কমিশনকে করছি, আমরা করব। এসআইআরটা সফল হবে এবং আমাদের পশ্চিমবঙ্গের গণতন্ত্র আরো শক্তিশালী হোক, এই বলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।